আরিয়া এবং বকুম আবারও গ্রামে ফিরে যাবেন কাল। তারা অনেক জোর করেছে টিয়ার জিসুকে তাদের সাথে যাওয়ার জন্য। চোখ মুখ ফুলে একাকার তেল, কালকের কাদার ফল এগুলো। সকালে সবাই বসে চা খাচ্ছেন। লিসা সবার মাঝে দাঁড়িয়ে আছেন, হাত পা ওড়না দিয়ে ঠেকে বসে আছে তে। জিহুককে এখন স্কুলে দিয়ে আসবে জাঙ্কুক। তের পাশে সোফায় ইউনো বসে মোবাইল দেখছে, অপর পাশে জিসু ঘুমে তুলছে, এখনো ঘুম কাটেনি। লিসা তাড়াতাড়ি করে তুলে দিয়েছে তাদের। জাঙ্কুক নিচে আসতেই জিসু ঠিকঠাক হয়ে বসে, ঘুম তার একদম চলে গিয়েছে। সে তেকেও একটা হালকা ধাক্কা দিল, নিচে সরে তেকে বলল, ওই যে এসেছে তোর প্রেমিক পুরুষ। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। সে ভাবলেশীন হয়ে বসে আছে আরামের পাশে। ছোটখাটো ঢোক গেলে তে শুধু যে জিসু কালকে জাঙ্কুকের ব্যবহার খেয়াল করেছে সেটা নয়, সে নিজেও খেয়াল করেছিল। এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছিল তখন। দ্রুত নজর সরিয়ে নেয় তে। জাঙ্কুককে চা দেয় লিসা। জাঙ্কুক একবার তের পাশে বসা ইউনোর দিকে তাকিয়ে আবার মোবাইলে মুখ গুজে। তের জিসু, চলো আমাদের সাথে, অনেকদিন যাওয়া হয়নি তোমাদের। এখন তো তোমরা মোটামুটি ফ্রি আছো, দাদা ভাইয়ের সাথে গেলে ভালো লাগবে। বেশি না, কয়েকদিন থেকেই চলে এসো। লিসা সোফায় শরীর এগিয়ে দেয়। আপাতত তার মন ভীষণ খারাপ, কোথাও যাওয়ার মতো ইচ্ছে নেই। তবে লিসা যদি রাজি হয় আর তেও যদি যায় তাহলে সে যাবে, না হলে একা একা কোথাও যাবে না। মা আমায় যেতে দেবে কিনা সন্দেহ আছে দাদা ভাই, আর আমি গেলে যেহেতু বায়না করবে যাওয়ার জন্য, মাকে একা রেখে কিভাবে যাব? আমি ইউজনকে বুঝিয়ে বলবো, আর বাসায় তো অনেকেই আছে, তোমরা আমাদের সাথে গেলে এই বুড়ো বুড়ির খুব ভালো লাগবে। দুটোনাই পড়ে যাইতে, একদিকে মা, অপরদিকে দাদা ভাই আর দাদুর এত অনুরোধ, কোনোটি উপেক্ষা করার মতো সাহস নেই তার। জাঙ্কুক মাথা তুলে একবার সবাইকে দেখে নিল। সে বুঝে গিয়েছে কেন আইয়ু এবং বগম থেকে গ্রামে যাওয়ার জন্য এত জোরাজোরি করছে। জাঙ্কুক মোবাইল পকেটে পড়ে দুহাত বুকে গুজে হেলান দেয়। স্বাভাবিক স্বরে উত্তর দেয়, ওদের এখন যাওয়া লাগবে না, কয়েকদিন পরে এসএসসি রেজাল্ট দিবে, এরপর যাওয়া যাবে। আর জিমিনও আসুক, সবাই মিলে একবারে গ্রাম থেকে ঘুরে আসবে। বগম মাথা নাড়ায়, কিন্তু আয়ের ধৈর্য খুবই কম। তার বড় নাতির কথাটা মোটেও পছন্দ হলো না। না দাদু ভাই, আমি তোমার কথা মানতে পারছি না। তুমি যে বলছো যাবে, সেটা কবে? আদৌ কি যা হবে আসলে? এবার ইয়নো ঠিকঠাক হয়ে বসে, টি শার্ট একটু উঁচিয়ে বলে, এমপি জিয়ন জাঙ্কুক কখনোই মিথ্যা কথা বলে না দাদু, বলে দাঁত কেলিয়ে হেসে দেয় ইয়নো। তে বিরক্তিকর চোখ মুখ করে তাকায় এবার ইয়নোর দিকে, আর জাঙ্কুক সরু চোখে তাকিয়ে আছে। দাদু ভাই, আমি বলেছি তো নিয়ে যাব সবাইকে। ওরা আর কোনো কথা বললো না জাঙ্কুকের কথার উপরে। এবার আরেম বলে উঠল, বের হবে না জাঙ্কুক, দেরি হয়ে যাচ্ছে তোমার, আজ কি বাসায় থেকে যাবে নাকি? জাঙ্কুক উঠে দাঁড়ায়, পাঞ্জাবিটা একটু টেনে নেয়, রেলসির পানে দৃষ্টি রেখে বলে, এই তোমার ভাইকে ডেকে আনো। সাথে সাথে উঠে যাইতে ঝেউপকে ডেকে নিয়ে আসে স্কুলে যাওয়ার জন্য। জাঙ্কুক ঝেউপের হাত ধরে বেরিয়ে পড়ে। সারাটা দিন ইয়ঞ্জন শুয়ে থাকে, শরীর ভালো নেই তার। তে শাওয়ার নিয়ে এসে তার মায়ের পাশে বসে। তের হাত টেনে ইয়ঞ্জন বলল, কাল একটা কথা বলতে পারিনি তে, তুই আর কখনো অন্য করার কথায় উল্টাপাল্টা কাজ করিস না। যদি করিস তাহলে আমার মা ডাকবে না। কেন এসব করে খারাপ হবে সবার সামনে? আমি বলেছি না, এমন কিছু করিস না। অসুস্থ কণ্ঠে কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল ইয়ঞ্জনের। আমি তোমার কথা রাখবো মা, সত্যি এমন কাজ করবো না। এবার একটু বিশ্বাস করে দেখো, আমি তোমার বিশ্বাস রাখার জন্য অনেক চেষ্টা করব। ইয়ঞ্জন মলিন হাসে। তেউর বেরিয়ে আসে রুম থেকে। তার ফোন বেজে যাচ্ছে অনেকক্ষণ যাবত। মায়ের রুম থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। এতক্ষণ এখানে থাকার কারণে ফোন রিসিভ করতে পারে নাই। মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে তে আবারও তার মায়ের রুমে আসে। তার মা ঘুমিয়ে গিয়েছে। কথা বলা শেষ করে তেও তার মায়ের পাশে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলায় বগম কবিতা পাঠ করে শোনাচ্ছে জেহবকে। এককালে গ্রামের সরকারি বিদ্যালয়ে চাকরি করেছিলেন কয়েক বছর, পরে ব্যবসার কাজে যোগ দেয়। তেও খুব মনোযোগ দিয়ে সব শুনছিল, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল।
জিহাবের মোটেও ভালো লাগছে না। টিভিতে কার্টুন দেখা মিস হয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তে দ্রুত মাথায় কাপড় দিয়ে সদর দরজা খুলতে যায়। জাঙ্কুক এসেছে দেখে দরজা খুলতে দেখে চমকায় খানিকটা। তে সরে আসে, পেছন পেছন জাঙ্কুকও আসে। একবার তের দিকে তাকিয়ে আবারও উপরে চলে যায়। জিন দেখেছেন দেখে তিনি এখন ইয়ঞ্জনের রুমে আছেন। দৌড়েতে সেখানে পৌঁছায়। বড় মা ডাকছিলে? জাঙ্কুক এসেছে কি? জি, একটু আগে এসেছেন ভাইয়া। ওকে বল এই রুমে আসতে। আমি এখন যেতে পারছি না, তোর মায়ের কাছে বসেছি। তে মাথা নাড়িয়ে চলে যায়। অগ্রসর হয় জাঙ্কুকের রুমে যাওয়ার জন্য। ধীর পায়ে তে জাঙ্কুকের দরজার সামনে দাঁড়ায়। আমতা আমতা করে বলে, ভাইয়া আসবো? মায়ের থেকে শব্দ আসছে। বেরিয়ে শুয়ে আছে জাঙ্কুক, এখনো চেঞ্জও করেনি। তে কণ্ঠস্বর খুব ভালো করে চেনা তার। আর কে বলেছে কথাটি তার চিন্তা অসুবিধা হলো না। মাথা তুলে উঁচু স্বরে বলে, আসো। রুমের ভেতরে প্রবেশ করে তে। বড় মা ডাকছে আপনাকে, বলেছে মায়ের রুমে আসতে। কোন মায়ের কথা বলছো? আমার না তোমার? তে বিপাকে পড়ে গেল। হাত দ্বারা মুখ ঢেকে শুয়ে আছে জাঙ্কুক, একবারও তের দিকে তাকায়নি। তে সাহসা বলে দিল, আমার মায়ের রুমে বড় মা, সেখানে যেতে বলেছে। যাব। আমার একটা কথা বলো, তোমার এত কান্না কোথা থেকে এসেছিল কাল? বড় হয়েছে অথচ বুঝলে না। তোমার সেরকম বয়স নেই যে এখন সবার সামনে এভাবে কাঁদবে। ছোট মায়ের কথা অন্তত ভাবতে পারতে। বড় নিঃশ্বাস ছাড়ে তে। আসলে এগুলো যার সাথে হয় সেই বোঝে। অনেকেও শুধু সান্ত্বনা দিতে পারে, তাদের বোঝাটার ক্ষমতা নেই। বড় মা ডাকছে আপনাকে, এ কথার কোনো অর্থ নেই। যে প্রশ্ন করেছেন তার অর্থ থাকলেই তো উত্তর থাকবে। আপনারা আসলে এগুলো বুঝবেন না, আর এসব কষ্টের বয়স মানে না। আমি আসছি। যাওয়ার পর জাঙ্কুক নিঃশব্দে হাসে। প্রেয়সীর এমন অবস্থা দেখে তার হৃদয়ের বেহাল দশা। সহ্য করা তাই ছিল, তাও সবার সামনে চুক্তি করে শুধু কান্না বন্ধ করার উপায় খুঁজছিল। শেষ পর্যন্ত তার মাকে নিয়ে যায় তের কান্না বন্ধ করার জন্য। জাঙ্কুক উঠে দাঁড়ায়, চেঞ্জ করে সোজা ইয়ঞ্জনের রুমে যায়। সবাই সেখানে উপস্থিত। মুখোশ খায় জাঙ্কুক, হঠাৎ এই রুমে কেন সবাই? একটু খটকা লাগে তার। কি হয়েছে? সবাই এখানে কেন? তোর ছোট মা অসুস্থ বাবা, তাই সবাই এখানে। কি হয়েছে তোমার ছোট মা? আমি নিশ্চিত টেনশন করে শরীরের এমন অবস্থা করেছো। কেন যে তুমি তোমার শরীরের খেয়াল রাখো না? ছোট মাকে একটু বোঝা, আমাদের কথা তো শুনেই না। মা, আমাকে এসব আগে কেন জানাওনি? তোকে জানানো হয়ে ওঠেনি বাবা। আর যাকে পাঠিয়েছিল সেও তো কিছু বলেনি। কি যেন গিয়েছিল তাহলে? কথাটি জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা হয়েছে, জাঙ্কুক খেতে আয়, আমি খাবার দিচ্ছি। আর তে দিছো, তোরাও খেতে আসবি, আমার যেন আর দ্বিতীয়বার টাকা না লাগে। ওরা দুজন মাথা নাড়ায়। আর জাঙ্কুক বলে ওঠে, মা আমি এখন খাবো না, আমার ভালো লাগছে না, পরে খেয়ে নেবো। শুনছি ছেলের কথা, এখন খাবে না তিনি? কেন এত হেলাফেলা করিস কেন? খাবার নিয়ে সময় মতো খেতে হবে। তের কানে কানে চিসুটিয়ে বলে, শুনেছিস তুই বড় মায়ের কথা? শুনি খাবার নিয়ে হেলাফেলা করলে এত বলিষ্ঠ শরীর বানিয়েছে কিভাবে? ছি, এসব কি সব কথাবার্তা? চুপ কর, ভাই জানলে তোকে আমাকে খবর করে দিবে। জাঙ্কুক কিছু না বলে তার মায়ের পিছন পিছন হাঁটা শুরু করে। দরজা থেকে বের হতেই আবার থেমে যায়। মুখটা একটু উঁচিয়ে বলে, তোমরা দুজন কি এখানে দাঁড়িয়ে থাকবে বলে ভেবেছ? তের জিসো হেঁটে যায় জাঙ্কুকের সাথে। জিন সবাইকে খাবার সার্ভ করে দেয়। জিহোপ, ইয়োনু আর বোগমও বসেছেন তাদের সাথে। বোগম জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, দাদু ভাই একটা অনুরোধ রইল, আমরা বেঁচে থাকার আগে বিয়েটা করে ফেলো, যেন আমি আর তোমার দাদু দেখে যেতে পারি সবটা। জিসু এবার চোখ খুলে তাকায়। ও খেয়াল করেছে যে এই বিষয় নিয়ে কথা উঠলে জাঙ্কুক একবার না একবার তের দিকে তাকাবেই। আর জাঙ্কুক সে তো মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। বোগম যতবার বাসায় আসে ততবার বিয়ে করো বলে পাগল বানিয়ে দেয়। জিসু, তে আর জিমিনকে বিয়ে দেওয়ার পরে বিয়ে করবো দাদু ভাই। জাঙ্কুকের মা হেসে দেয় উচ্চ স্বরে। তে বিয়ের কথা শুনতেই চোখ মুখ কুঁচকে ফেললো। জাঙ্কুকের বিয়ের সাথে তাদের বিয়ের সম্পর্ক কি সেটাই বুঝতে পারলো না।
এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলল না দাদু ভাই, তোমার বিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছি আমরা। খাবার খাওয়ার পর উঠে যায় জাঙ্কুক। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিতে বলে, যেদিন তোমার ডার্লিং আই লাভ ইউ বলবে সেদিনের পর তিনি বিয়ে করবে দাদু ভাই। জাঙ্কুকের পিছন ফিরে চাইল না, সোজা হাঁটা শুরু করে দিল। জাঙ্কুকের কথা শুনে ইয়নুর কাশি শুরু হয়ে গেল। কি আশ্চর্য কাণ্ড, জীবন জাঙ্কুক কিনা এমন কথা বলল। পানি এগিয়ে দেয় ইয়নুর দিকে। এই কাশি ওঠার অন্যতম কারণ জাঙ্কুকের এমন কথাবার্তা। বেগম সাহেব হেসে তের দিকে তাকিয়ে আবারও খাওয়া শুরু করলো।